ஆனால் இங்கே ஏழையை விட ஏழை ஒருத்தர் இருக்கிறான். டிடெக்டிவ் வேலு சிஓ. உன் மூளை இப்போ ஷாக்ல இருக்கு. ரத்தம் வருது பார்த்த உடனே. ஆலோசர ஆலங்கட்டி ரத்தி. শহর জুড়ে তোলপাড়। মন্ত্রীর মাস্ক পরে একদল ডাকাত লুট করে নিয়েছে 440 কোটি টাকা। সে টাকার সাথে জড়িয়ে আছে আসন্ন নির্বাচনের ভাগ্য আর অনেক ক্ষমতাশালী মানুষের গোপন নথিপত্র। এই রহস্যের সমাধান করতে ডাক পড়ে ভেলু। একদিকে টাকার লোভ, অন্যদিকে নিজের পরিবারের নিরাপত্তা। ভেলু কি পারবে এই রহস্যের জট খুলে 66টি অসহায় পরিবারের অধিকার ফিরিয়ে দিতে, নাকি রাজনীতির এই দাবা খেলায় সে নিজেই কেবলই একটা ঘুঁটি হয়ে হারিয়ে যাবে? জানতে হলে দেখতে হবে 2025 সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা মাস্ক। হ্যালো প্রিয়জনেরা, আমি সাইফ আছির সাথে, আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনী শুরু হয় একদল মাস্ক পরা লোকদেরকে দেখিয়ে। তারা অনেক বড় অ্যামাউন্টের টাকা লুট করে পালাচ্ছিল। 3টি বড় বড় কন্টেইনারে করে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। আর তারা যেই মাস্ক ব্যবহার করছিল সেটা তখনকার মন্ত্রীর। গাড়িতে যাওয়ার সময় তারা বলাবলি করে এই টাকা দিয়ে তারা পুরো দেশ কেন, চাইলে পুরো পৃথিবী কিনতে পারবে। এরপরের দিন বিরোধী পক্ষের নেতা মনিবন্ধন ঘোষণা করে তারা আগামী নির্বাচনে 234টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ঘোষণা শুনে পার্টির ক্যাডাররা বেশ খুশি। তারা নেতার বাড়ির সামনে আনন্দ মিছিল করতে চলে আসে। নেতারা এসে মনিবন্ধনের সাথে আলাপ করে এবং জানতে চায় এতগুলো আসনের জন্য অনেক ফান্ডের প্রয়োজন, সে এত টাকা কোথায় পাবে। মনিবন্ধন বলে টাকার কোনো চিন্তা নেই, ব্যবস্থা হয়ে গেছে, আর সময় মতো তা নেতাদের হাতে চলেও আসবে। অন্যদিকে এই মানি হাইস্টের আগে পরে অনেকেই এর মূল্য দিতে চেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি মূল্য দিতে হবে দুইজনকে। এক হলো ভেলু, যে কোনোভাবেই ডাকাতির সাথে জড়িত না হয়েও তাকে এখন ডাকাতির পেছনে যেতে হবে। আর আরেকজন হলো সমাজকর্মী নারী ভূমি। তারা যদি এই টাকা লুট করা ডাকাতদের ধরতে না পারে, তাহলে একটা দল আছে যারা ভেলু আর ভূমির দুজনেরই কাল হয়ে দাঁড়াবে। তবে প্রশ্ন হচ্ছে, কে এই ভেলু আর কেই বা এই ভূমি? চলুন জানা যাক। ভেলু হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ, মানে কারো উপর নজর রাখতে বা তথ্য জানতে বা কোনো কেসের জন্য প্রমাণ বের করার জন্য ভেলুকে নিয়োগ করা হয়। ভেলু মোটা অঙ্কের ফিজ নিলেও কাজ অনেক পারফেক্ট ভাবে করে। এই যেমন এখন সে একজন মহিলার সাথে আলাপ করতে বসেছে। মহিলা জিজ্ঞেস করে ভেলু কি চায়। ভেলু মজা করে বলে, চাই তো অনেক কিছু, কিন্তু আপনার কাছে নেই। আপনার কাছে আছে রিলেশনের ট্রমা, ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস, আর এই জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া। সেখানে অ্যাটাক অরুণ নামের একজনের সাথে আপনার বন্ধুত্ব হয়। সেও সাইকিয়াট্রিস্টের কাছে এসেছিল, আর এই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয়। বাকি কি হয় তা আপনার মোবাইলে পাঠিয়েছি। মহিলা দেখে তার আর অরুণের একসাথে ঘোরা অন্তরঙ্গ ছবি, রোমান্টিক ভিডিও, এমনকি তাদের ব্যক্তিগত বেডরুমের ভিডিও আছে। আসলে মহিলার স্বামী ভেলুকে প্রমাণ জোগাড় করতে লাগিয়েছিল। এরকম আরো অনেক ডিটেকটিভ কাজ ভেলু করে। যেমন এক বাবা মা এসেছিল তার মেয়ের জন্য যে পাত্র সিলেক্ট করেছে তার ব্যাপারে গোপনে খোঁজ খবর নিতে সে কেমন। আরেক বাবা আসে তার মেয়ের উপর স্প্রে করতে, যে তার মেয়ে রেগুলার কলেজে যায় কিনা, কারণ তার মনে হয় তার মেয়ে নেশা করে। এদিকে এক গাড়ি বিক্রেতা তার কাস্টমার থেকে 2 কিস্তির টাকা পাওয়ার পরে কাস্টমার আর টাকা দেয়নি। এরপর যখন বিক্রেতা বাসায় গিয়ে গাড়ি জব্দ করতে যায়, সেই লোকের স্ত্রী বিক্রেতার ওপর সেক্সুয়াল অ্যাসল্টের অভিযোগ আনে। এইখানে এবার সেই বিক্রেতা ভেলুকে আনে। ভেলু ঘরে ঢুকে ঘুরে ফিরে সবকিছু দেখতে থাকে। এরই মধ্যে মহিলা তো উল্টোপাল্টা বলতেই থাকে যে কতবার বলেছি আমার স্বামী এখানে নেই, আসে না, আর টাকাও নেই আমার কাছে, রোজ রোজ কেন আসেন, আজ আবার নতুন লোক নিয়ে এসেছেন। ভেলু তো চুপচাপ সব দেখে বাইরে চলে যায়। গাড়ি বিক্রেতা ভেলুকে জিজ্ঞেস করে কি মনে হয়। ভেলু বলে, আপনি আমার ক্লায়েন্ট, আগে পেমেন্ট করেন তারপর সব কথা। তো লোকটার সাথে সাথে 50,000 টাকা পেমেন্ট করে। ভেলু বলে সেই লোক এখানে আসে না, মহিলাই তার সাথে দেখা করতে যায়, তার স্যান্ডেলে বালি দেখলাম। তখন গাড়ি বিক্রেতা বলে, আমরা 24 ঘন্টা পাহারা দিই, কিন্তু তাকে তো বের হতে দেখি না। ভেলু বলে, পেছনে মই দিয়ে আছে, সেখান দিয়ে যাতায়াত করে, আর রান্নাঘরে যে খাবার দেখলাম তা একজনের জন্য অনেক বেশি হয়ে যায়। আর গরম গরম মাছের তরকারির গান পেলাম, মনে হলো আজ দেখা করতে যাবে। তো আপনারা বাড়ির সামনে বসে না থেকে পেছনে গিয়ে পাহারা দিলে আরো আগেই ধরতে পারতেন। এটা শুনে সাথে সাথে লোকেরা পেছনের দিকে দৌড় দেয়। ভেলুর কাছে বিভিন্ন ধরনের কেস আসে, হ্যাকার, স্ক্যামার, ব্ল্যাকমেলার, আরো অনেক কিছু। কিন্তু এগুলোর আগে ভেলু একটা শব্দ করতে পছন্দ করে, না হলে তার ভালো লাগে না। সেটা হলো ইথিক্যাল। যেমন ইথিক্যাল স্ক্যামার, ইথিক্যাল হ্যাকার, ইথিক্যাল হাসলার ইত্যাদি। তো এইবার আমরা প্রথম মহিলার কাছে ফিরে যাই, যার স্বামী ভেলুকে বলে, আমার স্ত্রীর বাইরে অ্যাফেয়ার আছে, আমি তাকে ডিভোর্স দিতে যাই, কিন্তু 1 পয়সাও তাকে খোরপোশ দেব না, তাই আমার চাই প্রমাণ। এরপর ভ্যালু তার সিকিউরিটি পেন ক্যামেরা নিয়ে রেকর্ড করতে শুরু করে। এখন এগুলো যদি তার স্বামীকে দেয়, সে ভেলুকে অনেক টাকা দেবে, কিন্তু কেন যেন
এটা ভেলুর কাছে অন্যায় মনে হচ্ছে, কারণ সে ধরে ফেলে তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করত। তাই ভ্যালু তার স্বামীকে একটা ক্লিন বানানো তথ্য দেবে। এটা তার জন্য উইন উইন সিচুয়েশন। কিন্তু মহিলা বুঝতে পারে না যে কিভাবে জিতল সে। ভ্যালু বলে, আপনি আমাকে চুপ থাকার জন্য 5 লাখ টাকা দেবেন, আপনার স্বামী স্পাই হওয়ার জন্য 5 লাখ টাকা দেবে, আমার 10 লাখ টাকা লাভ, আর আপনারও লাভ, তাই ভেবে দেখুন। মহিলা একটা 5 লাখ টাকার বান্ডেলের খাম দিয়ে দেয়। এরপর ভ্যালুকে আরেক অটো ড্রাইভারের সাথে দেখা যায়। এই লোক আবার তথ্য লুকাতে আইডি কার্ড আর এক্সট্রা সিম ঘরের ছবির ফ্রেমের নিচে রাখতো। ভ্যালু সেটা ধরে ফেলে, কিন্তু এই তথ্য সে ফাঁস করেনি। লোকটা তাকে ধন্যবাদ দেয়। ভ্যালু বলে, ধন্যবাদে কাজ হবে না। এরপর একটা মেয়ের ছবি দেখায় আর বলে, এই মেয়ে এখানে থাকে, তো কখন সে কলেজে যায়, কখন আসে, কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সব রিপোর্ট লাগবে। এরপর ভেলুর কথা মতো সেই মেয়েটার তথ্য বের করা হয়। মেয়েটা কলেজ থেকে এসে ড্যান্স ক্লাসে যায়, আর সেখান থেকে কফি শপে গিয়ে বান্ধবীর সাথে দুঃখ শেয়ার করে কান্না করতে থাকে, আর পরে বাড়ি চলে আসে। ও হ্যাঁ, ওইদিকে ওই মহিলা থেকে টাকা নিয়ে ফেরার পথে ভ্যালু বলে আসে তার বয়ফ্রেন্ড অ্যাটাক অরুণ যেন উল্টোপাল্টা কিছু না করে। ভ্যালুর কাছে সব ভিডিও আছে, তাই কোনোদিন যদি সাহায্য চায় অরুণ যেন রাজি হয়। আর এদিকে যে মেয়েটার উপর নজর রাখতে বলেছিল তার কাছ থেকে টাকা নেয়, কারণ সে যে ডান্স ক্লাসে যায় এটা তার বাবা জানলে তাকে বিয়ে দিয়ে দেবে। মেয়েটা কিছু টাকা কম দেয়, কিন্তু ভেলুর সেই টাকাও পরের দিনই দিয়ে দিতে বলে। এরপর ভেলুর সাথে থাকা বন্ধু আলাদা ভেলুর সাথে কথা বলে। ভেলুকে সে জিজ্ঞেস করে সে টাকার জন্য এত পাগল কেন। ভ্যালু ইমোশনাল হয়ে বলে, আমার টাকার দরকার নেই, কিন্তু দুনিয়াতে চলতে টাকার দরকার। আমার 10 বছর বয়সে আমার মা টাকার জন্য অসুস্থ অবস্থায় মারা যায়, অথচ আমার তো টাকা না, মায়ের ভালোবাসার দরকার ছিল, আর আমার বাবার দরকার ছিল সম্মান, যেটাও আসে টাকার বিনিময়ে। তাই আমিও এখন টাকার পেছনে দৌড়াই। এরপর ভ্যালু সেই মেয়ের বাবাকে উদ্দেশ্য করে বলে মেয়েকে যেন ডান্স ক্লাসে ভর্তি করিয়ে দেয়, এতে তার মন ভালো থাকবে। ভ্যালু আসলে একটা কমপ্লিকেটেড চরিত্র। কেউ কেউ তাকে ভালোভাবে, আবার কেউ কেউ ভাবে খারাপ। ভ্যালু বলে সে আসলে খারাপ মানুষ, কিন্তু জঘন্য না। ভ্যালু আসলে টাকার পেছনে দৌড়ে বেড়ায়, কারণ এরই মধ্যে সে ভালোবাসা, স্নেহ সবকিছু খুঁজে পায়। এরপর ভ্যালু একটা রেস্টুরেন্টে আসে, আর এটা তার বাবার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকতে তার বাবার ডেকে বলে কোয়েলের বাবা কল করেছিল, কিছু একটা বলতে চায়। ভ্যালু বলে তাকে বলে দিও যেন সরাসরি আমাকে কল করে। এরপর সে রেস্টুরেন্টের ভিতরে যায়। এখানে বসেই ভ্যালু ফ্রিজ হয়ে যায়, আর বলতে গেলে এটা তার বিশাল একটা প্রবলেম। কোনো মেয়ে তার দিকে একটু বেশিক্ষণ তাকালে তার মনে যেন ঘন্টা বেজে যায়। সে মনে করে তাদের মধ্যে কিছু একটা হতে চলেছে, নতুন চ্যাপ্টার শুরু হবে। মনের মধ্যে যেন রং বেরঙের উৎসব খেলা করে তার। তো যাই হোক, এরপর সে ভেতরে নিজের রুমের দিকে যাচ্ছিল, আর তখন তাকে সেই গাড়ির বিক্রেতার দেখা পেলে, যে এসে জানায় অটো ড্রাইভার নাকি সব কিস্তি শোধ করেছে, আর এটা ভ্যালুর জন্য সম্ভব হয়েছে। ভ্যালু আসলে এক প্রকার দুই পক্ষের হয়েই কাজ করে। ওই যে যেমন চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকতে, কিছুটা এরকম টাইপই আর কি। এরপর ভ্যালু যখন বেরিয়ে আসে, তখন বাথরুমের পাশে দিয়ে যাওয়ার সময় সে আবার সে মেয়েকে দেখে, যে মেয়েটা একটু আগে রেস্টুরেন্টের ভিতরে চোখাচোখি হয়েছিল। দুজনে দুজনের দিকে এমনভাবে দেখে যেন তাদের মধ্যে প্রেম উতলে পড়ছে। জীবনের নতুন চ্যাপ্টার মনে হয় আসলেই শুরু হয়ে যাবে, কিন্তু তারা জানে না এই চ্যাপ্টারের শেষে একটা খুন অপেক্ষা করছে। যদি তারা জানতো যে দুজন মানুষ মারা যাবে, তাহলে হয়তো এসব চোখাচোখি বাদ দিয়ে নিজের লাইফের রাস্তায় চলতে শুরু করত। এরপর আমরা ভূমিকে দেখি, যে কিনা সেক্স ট্রাফিকিং থেকে উদ্ধার হওয়া নাবালিকাদের উদ্ধার করে তাদের আশ্রয় দেয়, চিকিৎসা সেবা দেয়, নিজেদের যেন তারা গড়ে তুলতে পারে সেই সুযোগ দেয়। কিন্তু এগুলো ছিল তার প্রাথমিক কাজ, ভিতরে ছিল অন্য গল্প। ভূমি একটা এনজিও চালায় বাচ্চাদের, যার নাম নট ফর সেল। তো এটার জন্য বড় বড় ফান্ড প্রয়োজন, তাই একটা ডকুমেন্টারি তৈরি করা হয়, যেখানে বিভিন্ন অ্যাবিউজ হওয়া, পাচার থেকে উদ্ধার হওয়া আর সেক্সুয়ালি অ্যাসল্ট হওয়া বাচ্চাদের ট্রমা কাটিয়ে ওঠা বড়দের নিয়ে ভিডিও বানানো হয়। কিন্তু এটা দেখানোর পর ভূমির এটা পছন্দ হয় না। কীর্তি বলে, এটা তো সুন্দর হয়েছে, সমস্যা কি? পাশে থাকে একজন টাকলা লোক, সে ভূমির অ্যাসিস্ট্যান্ট, সেও বলে ফান্ড রাইজিং এর জন্য এটা লাগবে। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন বামুল লোকও আছে, যার নাম ব্যাটারি। তো ভূমি বলে, আমার বাচ্চাদের জন্য টাকা জোগাড় করি আমরা, কিন্তু আমরা যদি নিজেদের বড় লোক দেখাই তাহলে আমরা বেশি ফান্ড পাবো। এরপর কীর্তির কাছে মণিভান্ডন থেকে ফোন আসে, সে নাকি তাদের এনজিওর ফান্ডরাইজার হতে চায়। তো এরপর সেই অনুষ্ঠানের দিন আসে, যেখানে প্রথমে একটা বাচ্চাদের নিয়ে ডকুমেন্টারি দেখানো হয়, আর ভূমি তার বক্তব্য দিতে ওঠে। সে বলে, প্রতিটা মেয়ে যে অ্যাসল্ট অ্যাবিউজের শিকার হয় তা না, কিন্তু এমন কারোর সাথেই না হয়, আমরা সেটাই চাই। আরো অনেক কথাই বলে। তখন মণিভান্ডামের পাশের এক নেতা জিজ্ঞেস করে সে কি বলল। সেই নেতাই আবার পাশের মেয়েটার গায়ে হাত দিচ্ছিল। মণিভান্ডাম বলে, সে বলেছে মেয়েটার উরু থেকে হাত সরাও। নেতা বলে, সে কি দেখেছে নাকি? মণিভান্ডাম বলে, দেখছে বলেই বলছে, এখন নির্বাচনের আলাপে মন দাও। তো ফান্ডরাইজার ইভেন্ট ভূমির এনজিও থেকে পরিচালিত হয়, আর এইখানে আরো অনেক মিলিয়নিয়ারের সাথে মণিভান্ডামও মিলিয়ন ডোনেশন দেয়। আর এই টাকা কিন্তু গল্পের শুরুর সেই মানি হিস্ট্রির সাথে জড়িত। তো ভূমি শেষে সবাইকে তাদের সাধ্যমতো ডোনেশন দিয়ে
এনজিওর বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আহ্বান জানায়। এরপর আমরা ভেলু এবং তার উকিলকে থানায় দেখি। পুলিশ অফিসার কবির তাদেরকে ডেকেছে কারণ এক হাসপাতালের ডাক্তার প্লাস ডিনের ব্যক্তিগত জীবনে সে স্পাইগিরি করছে। ভ্যালু তো থানায় সানগ্লাস পরে ভাব নিচ্ছিল, কিন্তু অফিসার ঝাড়ি দিয়ে তাকে চশমা খুলতে বাধ্য করে। এমনকি সেই ডাক্তারকে বিরক্ত করার জন্য তার নামে এফআইআর করবেও জানায়। ভ্যালু বলে, আপনি অযথা ঝামেলা করছেন। সেই ডক্টরের 3টা গার্লফ্রেন্ড, একজনকে গাড়ি দিয়েছে, একজনকে ফ্ল্যাট আর আরেকজনকে আইফোন, কিন্তু সে তার বউ বাচ্চাকে কিছুই দেয়নি। আমি আবার মহিলাদের কান্না সহ্য করতে পারি না। অফিসার রেগে গিয়ে এফআইআর এর কাগজ আনতে বলে। তখন ভ্যালুর উকিল ডিসিকে কল করে আর এক প্রকার জোর করেই কবিরকে কথা বলতে বলে। কবির ফোন নিয়ে জি বলতে থাকে। ডিসি কবিরকে ঝাড়ি দিয়ে ওদেরকে ছেড়ে দিতে বলে। কবির জিজ্ঞেস করে, ডিসি স্যারও কি তার বন্ধু? ভ্যালু বলে, না, ক্লায়েন্ট। এরপর কবির রেগে তাদেরকে বেরিয়ে যেতে বলে। ভ্যালু বের হলে এক পুলিশ তাকে জানায় পরে তার সাথে দেখা করবে, কারণ সে একটি ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দেবে। ভ্যালু ঠিক আছে বলে আর সে এবং উকিল থানা থেকে বের হয়ে যে যার গন্তব্যে চলে যায়। এরপর সেই পুলিশ ভ্যালুকে ভূমির কাছে নিয়ে যায়। ভ্যালু নিজের পরিচয় দিয়ে হ্যান্ডশেক করতে গেলে ভূমি হাত বাড়ায় না। ভ্যালু সেটা হজম করে নেয়। এরপর জিজ্ঞেস করে, কি সমস্যা? তখন কীর্তি বলে, দীনেশ নামের এক ব্যক্তি আমাদের সাথে একটি জায়গা বিক্রি করার চুক্তি করেছিল, কিন্তু যে টাকায় চুক্তি হয়েছিল সেই টাকা জোগাড় হওয়ার পর সে এখন আরো বেশি টাকা চাচ্ছে। এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ এতে বাচ্চাদের ফিউচার জড়িয়ে আছে। এটা শুনে ভ্যালু একটি ইমোশনাল হয়ে যায়। সে বলে, তাহলে নাম্বারটা দিন। ভূমি ভাবে তার নাম্বার চাইছে ফ্লার্ট করার জন্য, কিন্তু ভ্যালু বলে, দীনেশের নম্বর চাইছি। এরপর পুলিশ অফিসার বলে, জানেনই তো আমার বন্ধু কিভাবে কাজ করে। তখন কীর্তি একটা টাকার বান্ডিল ছুঁড়ে মারে। এবার তো আর এটা ভ্যালু হজম করতে পারে না। পরে ব্যাটারি নিজের হাতে করে টাকার বান্ডিলটা ভ্যালুর হাতে দেয়। তো ভূমি আর ভ্যালু যখন একসাথে কাজ করতে নামে তারা বুঝতে পারে না তাদের জন্য কি অপেক্ষা করছে, আর এই টার্নিং পয়েন্ট তাদের জীবনকে উল্টে পাল্টে দেবে। তো ভ্যালু এখানে ব্যাটারির পেছনের পকেটে পিস্তল রাখা নিয়ে মজা করে যে সে ঢুকে যাবে অন্য কোনো সময় বা অন্য কিছু। এরপর বের হয়ে আসার সময় ভ্যালু তার পুলিশ বন্ধুকে বলে, আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আচ্ছা, ভূমির বয়স কত হবে? পুলিশ অফিসার বন্ধু বলে, কনজিউরিং মুভির ভূতের থেকে তো বেশি। ভ্যালু বলে, তুমি মনে হয় জেলাস ফিল করছো। তখন সে বলে, ভূমি এমন কোনো মেয়ে না যাকে তুমি তোমার প্লেলিস্টের গান দিয়ে পটিয়ে ফেলবে। একটু উল্টোপাল্টা হলে সে তোমাকে কি করবে তা তুমি নিজেও জানো না। এরপর আমরা ভ্যালুকে তার টিমের সাথে দীনেশ রবিচন্দ্রকে নিয়ে আলাপ করতে দেখি। ভ্যালুর টিম হলো সেই সব মানুষ যাদের একসময় ভ্যালু হেল্প করছিল। তো দীনেশ শপিং মলের মালিক, স্পোর্ট ইম্পোর্ট বিজনেসও করে। এরই মধ্যে একজন জিজ্ঞেস করে, এত বড় ইম্পর্টেন্ট কথা আমরা পাবলিক প্লেসে কেন বলছি? ভ্যালু বলে, এখানে কেউ কোনো ইম্পর্টেন্ট কথা বলে না, তাই আমাদের কথায় কেউ কানও দেবে না। তারপর আরেকজন সার্চ করে বের করে যে রীতা নামের দীনেশের একজন প্রেমিকাও আছে, আর এখন রীতার থেকে ইনফরমেশন বের করতে তারা বেরিয়ে পড়ে। এরপর সেই রীতার সাথে কথা বলে, কিন্তু ধরার মতো ইনফরমেশন পায় না, কারণ আসল তথ্য তো পায় পরে। দীনেশ তো বন্য প্রাণীর স্মাগলিং করে। মানুষ যেমন কুকুর বিড়াল পালে, তেমনি বড় লোকেরা পালে বিভিন্ন বন্য প্রাণীর বিরল প্রজাতির বাচ্চা। আর দীনেশ এগুলো ইলিগালভাবে স্মাগলিং করে প্রচুর অর্থ ইনকাম করে। পান্ডা, কাঠবিড়ালি, কচ্ছপ আরও অনেক কিছুই সে স্মাগলিং করে আসছে। সব তথ্য কালেক্ট করে পেনড্রাইভে ব্যাটারিকে দিয়ে বলে, এইসব ফাঁস হলে দীনেশের 120 বছরের জেল কনফার্ম। এরপর ভ্যালু জিজ্ঞেস করে, তার নাম ব্যাটারিকে রেখেছে? ভীষণ কিউট নাম তো। এই পর্যায়ে ব্যাটারি সব ইনফরমেশন এনে ভূমিকে দিয়ে বলে, দীনেশের নারী নক্ষত্র এখানে আছে। এরপর সে তো আমাদেরকে মানতে বাধ্য, কিন্তু এই ভ্যালু কিন্তু কাজের হলেও ডেঞ্জারাস হতে পারে, একদিন আমাদেরই ফাঁস করে দিতে পারে, তাই একসময় এর একটা ব্যবস্থা করতে হবে। এরপর আমরা আমার ভ্যালুর বাবার রেস্টুরেন্টে যাই, যেখানে ভ্যালু এসে আবার সে আগের মেয়েটাকে এনে রাখে। আর দেখা মাত্রই সে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে গান প্লে করে দেয় আর কাউন্টারে গিয়ে বসে, আর সেখান থেকে মেয়েটার সাথে চোখাচোখি করতে থাকে। মেয়েটাও লাজুক চোখে চোখ চালিয়ে যায়। এরপর মেয়েটার দল যখন বিল দিতে আসে, তখন ভ্যালু তাদের সাথে ফ্লার্ট করতে থাকে। ভ্যালু শেফকে ডেকে বলে দেয় যে এদের সবাইকে বড় অঙ্কের ডিসকাউন্ট দিতে হবে। শেফ আঙ্কেল বলে, এর বাবা ধার করে হোটেল চালায় আর এ মানুষকে ফ্রিতে খাবার বিলাচ্ছে। এরপর সবাই চলে গেলে ভ্যালু মেয়েটাকে ডেকে কার্ড দেয় আর বলে, এইখানে নাম্বার আছে। এরপর তার নাম, কাজ সব বলে, এমনকি 80% ডিসকাউন্ট দেবে বলে। এরপর তার নাম জিজ্ঞেস করলে মেয়েটার নাম না জানিয়েই চলে যায়। ভ্যালুর মনে তো ঘন্টা তবুও বাজছিল। এরপর মেয়েটা বাইরে গিয়ে ভ্যালুকে মেসেজ করে। অপরিচিত দেখে ভ্যালু প্রথমে রুড হলেও মেয়েটা যখন 80% ডিসকাউন্ট পেতে চায়, তখন মনে পড়ে, আরে এটা তো সেই মেয়ে। মেয়েটা এবার ডিসকাউন্টে বিরিয়ানি অফার করতে চায় 1 ঘন্টায়। ভ্যালু তো প্রেমে পাগল দিওয়ানার মতো রাজি হয়ে যায়। 1 ঘন্টা পর বিরিয়ানি নিয়ে যায়, আর তখন মেয়েটা তার নাম বলে রতি। মেয়েটা এমন ভাব করে যেন মনে হচ্ছিল সে শুধুই গোল্ডিগের টাইপ। মেয়েটা আবার ইনস্টাগ্রাম রিলসও বানায়। ভ্যালু তাকে তাদের গ্রামের বাড়ির পারিবারিক অনুষ্ঠানেও নিয়ে আসে। এই নিয়ে আঙ্কেল আবার নানা চিন্তাও করে। তারপর তো আমরা দেখি এই রিলসে নাচা মেয়ের সাথে ভ্যালুও নাচতে শুরু করছে, আর পটানোর জন্য কত কি না করছে সে। মেয়েটাকে বাইকে নিয়ে ঘুরতে যায়। যখন মেয়েটা বলে সে সি বিচ পছন্দ করে, সূর্যোদয় সূর্যাস্ত, তখন ভ্যালু বলে তার এক ক্লায়েন্ট কন্যাকুমারী থাকে আর সেখানে রিসোর্টে বসে এসব দেখা যায়। ভ্যালু নিয়ে যাবে তাকে।
আবার ডাব নারিকেল খেতে খেতে কেরালার বন্ধুর গল্প করে যার বিশাল নারকেলের বাগান আছে। এমনিতে ভ্যালু সারাদিন রতির সাথে রিলস দেখতে থাকে একের পর এক, যেন প্রেমের দিওয়ানা অবস্থা। এরপর সে ফাইনাল শট দেয়। ভ্যালুর ফ্রেন্ড আছে পন্ডিচেরিতে, সে নাকি ভ্যালুকে ডাকছে, কিন্তু ভ্যালু তো যাবে না কারণ রতি যাবে না। তো রতি বলে সে যাবে। পরের দিন তারা বেশ আনন্দ নিয়ে রওনা দেয়, অনেক মজা করে, এনজয় করবে, কত কি হবে। কিন্তু এরই মধ্যে ভ্যালুর কল আসে গাড়ি দাঁড় করিয়ে কথা বলতে বাইরে চলে যায়। এরপর কথা বলে এসে সে দেখে রতি ভিডিও দেখছে মোহন নামের এক হিরোর। তো ভ্যালু মুখ ভার করে বলে, আমি মোহনের থেকে কম নাকি? কথা শেষ করে গাড়িতে ফিরে এসে ভ্যালু একটা ভয়ঙ্কর ইনফরমেশন রতিকে দেয়। সে বলে সে বিবাহিত আর তার 5 বছরের একটা বাচ্চাও আছে। তার ওয়াইফের নাম দিয়া আর তার ওয়াইফই এখন কল করেছিল। এইটা শুনে রতি কান্না করতে থাকে। ভ্যালু বলে, আমরা 2 বছর আলাদা আছি আর আমাদের ডিভোর্স হয়ে যাবে, প্লিজ মন খারাপ করো না। কিন্তু রতি এখানে বলে সেও বিবাহিত, স্বামী আছে, শুধু ভেবেছিল আলাদা একটা এনজয় টাইম কাটাতে পারবে তাই এসেছে। পরে তো দেখা যায় রতির বর একটা বুড়ো লোক যাকে ভ্যালু তার বাবা ভেবেছিল। রতি আর তার স্বামী রিলস বানাতো। এইসব শুনে ভ্যালু এবার শকড হয়ে যায়। পরবর্তীতে তারা আর পন্ডিচেরি না গিয়ে ফিরে আসে। দুজনই দুজনকে সরি বলে। নিজেদের কথা আগেই বলে দিলে এভাবে সময় আর মুড নষ্ট হতো না। এইবার বাড়িতে নামিয়ে দেওয়ার সময় রতি বলে, আমি তোমার ব্যাপারে ভাববো আর তার সাথে কথা বলবো। ভ্যালু ভয় পেয়ে যায় আর বলে, আমাদের মধ্যে কিছু হয়নি, এত তাড়াতাড়ি কিছু করে ফেলো না। রতি বলে, আমি তোমাকে কোনো বিপদে ফেলবো না। এরপর তারা বিদায় নেয়। এরপর দিন আমরা ভ্যালুকে তার মেয়ের সাথে মার্কেটে দেখি, যেখানে ঘুরতে ঘুরতে ব্যাটারি চলে আসে। আর দিয়াকে দেখে জিজ্ঞেস করে ভ্যালু কি বিবাহিত কিনা। আর দিয়াই বামন লোককে তার বয়সী ভেবে নেয় আর তার সাথে খেলার জন্য অফার করে। বাচ্চা মেয়ে, এখনো হয়তো বুঝতে পারে না। ভ্যালু তার মেয়ে আর ব্যাটারিকে দূরে রাখতে চেষ্টা করে। এরপর দিয়াকে বাড়িতে নামিয়ে দেওয়ার পথে দিয়ে ভ্যালুকে স্কুলের টিচারের মিটিংয়ে আসতে বলে, কারণ তার মা অনেক বকাঝকা করে। ভ্যালু মন রাখতে হ্যাঁ বলে দেয়। এরপর দিয়া নেমে তার নানাকে গেট খুলতে বলে, কিন্তু বাড়িওয়ালা তালা মেরে রেখেছিল। চাবি চাইতে গিয়ে আবার অনেক প্যারা নিতে হয়। এরপর দিয়ার নানা ভ্যালুর সঙ্গে কথা বলার জন্য ভেতরে আসতে বলে। ভ্যালু বলে, শ্বশুরমশাই, যে বাড়ির লোক আমাকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে আমি সেই বাড়িতে যাব না। এরপর তার শ্বশুর তাকে ডাক্তারের কাছে নিয়ে সাইকিয়াট্রিস্ট কাপল থেরাপি নিতে বলে। কাউন্সিল করার মাধ্যমে তাদের একসাথে থাকতে পারে কিনা এটা লাস্ট চেষ্টা। কিন্তু ভ্যালু বলে, এটা শুধুই টাকা নষ্ট। আপনার মেয়ে কোয়েল আমার বাড়িতে থাকতেও এসব অনেক করেছে। তো শ্বশুরমশাই, আপনার এখন কিছু বলার থাকলে হয় আমাকে কল করবেন, না হলে আমার বাড়ি আসবেন। রাস্তাঘাটে দাঁড়িয়ে এসব আলাপ করার ইচ্ছা আমার নেই। পরের দিন ভ্যালু একজন ফিল্ম ডিরেক্টরকে শ্বশুরের ফ্যাক্টরিতে নিয়ে আসে, তার শ্বশুরের লেদ ফ্যাক্টরি। এখানে শুটিং করার জন্য উপযুক্ত মনে হয় ডিরেক্টরের, কিন্তু তার শ্বশুর বলে তার কাজ আছে, ক্লায়েন্ট আছে, তারা বিজি, এখন এখানে জায়গা দিতে পারবে না। ভ্যালু বলে, করেন তো 2টা নাট আর 2টা খিল বানানোর কাজ। এর জন্য সকালে আসেন খাবার নিয়ে, দুপুরে খান, কাজ করেন আর ঘুমান, এই সবই একই কাজ বলে। শোনেন শ্বশুরমশাই, এরা আপনাদেরকে প্রতিদিনের জন্য 30,000 টাকা দেবে, আর মুভি হিট হলে আপনার জায়গার নামও বাড়বে। কিন্তু শ্বশুর জিজ্ঞেস করে, ফ্লপ হলে? ভ্যালু বলে, এইসব নেগেটিভ কথা বলেন দেখেই আপনার এই অবস্থা। তখন ভ্যালু ডিরেক্টরকে বলে, এইখানেই কাজ হবে, আপনারা টাইম বলুন, বাকিটা আমি দেখে নেব। এরপর ডিরেক্টর চলে গেলে ভ্যালু সেখানে এক কর্মচারীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, বেতন কবে পাইছো শেষ? সে জানায় 6 মাস আগে। এইবার ভ্যালু বলে, টাকা ইনকাম না হলে সেটা জব না, আর রেসপেক্টও আসে না। এরপর আমরা ভূমির এনজিও দেখি, যেখানে মানিভান নামের রেফারেন্সে রমেশ নামের একজন একটা মেয়েকে নিয়ে আসে। মেয়েটার সাথে আলাপ করে সে কীর্তিকে দিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপর রমেশকে টাকা দিয়ে দেয়। এইখানে তার মেয়ে মানে পদ্মা নিজের খুশি মতো চলতে পারবে, পড়তে পারবে, বিয়ে করতে পারবে। ক্যারিয়ার হিসেবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি সহ বড় বড় পোস্টের সাথে সেক্স ওয়ার্কার হতে পারবে। এইখান থেকে কাজ করলে তারা সেফ, কিন্তু এর বাইরে গেলে কেউ তাদেরকে প্রোটেকশন দেবে না। রমেশ জিজ্ঞেস করে সে কি দেখা করে আসতে পারবে কিনা। ভূমি বলে যে জঘন্য ব্যক্তি তার মেয়ে বিক্রি করে গেল, তারা এখানে আর কেউই এলাও না। এরপর ভূমি পদ্মার সাথে কথা বলে, আর পদ্মা জিজ্ঞেস করে তার বাবা কি আসবে না, তার বাবা কি তাকে ভালোবাসে না। ভূমি বলে, কাউকে তোমাকে কষ্ট দেওয়ার অধিকার দিও না। এরই মধ্যে আমরা দেখি যেই সব মেয়েরা বড় বড় লোকেদের কাছে সেক্স ওয়ার্কার হিসেবে বিক্রি হয়, তাদের উপর নজর রাখার জন্য স্পাই ক্যামেরা থাকে। আর এমনই একটা মেয়ে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, যেটা ভূমির কাছে খবর আসে। আর ভূমি ডেকে পাঠায় সেই লোক মিস্টার রাজেশকে। প্রথমে তাকে স্যুপ দিয়ে আপ্যায়ন করে, এরপর বলে রান্নাঘরে একটা রুল আছে, সেটা ফলো করলে রান্না ভালো হয়, আর জীবনেও একটা রুল আছে, যেটা মেনে চললে জীবন ভালো থাকে। এরপর ভূমি মিস্টার রাজেশের কাছে গিয়ে বসে আর বলে, আপনাকে মেয়ে দেওয়ার সময় বলেছিলাম তার উপর টর্চার না করতে, ভালো ব্যবহার আর সুন্দর করে রাখতে, কিন্তু আপনি তাকে টর্চার করেছেন কেন? রাজেশ বলে, তার মাথা তখন কাজ করছিল না। এবার তো ভূমি তার হাতের ওপর চাকু বসিয়ে দেয় আর একটা চাপাতি দিয়ে সবগুলো আঙ্গুল কেটে আলাদা করে দেয়। ভূমিও বলে, আমার মাথা কাজ করছিল না। রাজেশ তো চিৎকার করতে থাকে আর বলে সে তার বড় দোকান দিয়ে দেবে ক্ষতিপূরণ হিসাবে, সে তার আঙ্গুল ফেরত চায়। ভূমি 4টা আঙ্গুল দিয়ে দেয় আর একটা রেখে বলে, এটা আমার রিমাইন্ডার তোদের মতো কাউকে মেয়ে না পাঠানোর জন্য। এরপর রাজেশকে ব্যাটারি হাসপাতালে নিয়ে যায়। তখন ভূমি বলে,
ভুলেও যেন কমপ্লেন না করে। টর্চারের ভিডিও আছে, রাজেশই বিপদে পড়বে। বলে দেয় যেন হাত মিক্সারে কেটে গেছে। এরপর আমরা ভূমির এই ডান্স বারে মণিভান্নামকে দেখি। দুইটা কম বয়সী মেয়ে এনজয় করছে। ভূমি এসে জিজ্ঞেস করে সে হ্যাপি কিনা। মণিভান্নান বলে সে অনেক খুশি। এরপর তারা কাজের কথায় আসে। মণিভান্নান জিজ্ঞেস করে টাকাগুলো কি তুমি ভূমির অ্যামাউন্ট মতো পেয়েছো? ভূমি বলে সে কথা অনুযায়ী কাজ করছে আর সব এরিয়াতেই পৌঁছে যাবে সময় মতো। এখন ভোটার লিস্ট পেলে তারা আরো হেল্প করতে পারবে এই টাকা ভোটারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে। মণিভান্নান বলে সব টাইমের মধ্যে হতে হবে। ভূমি জিজ্ঞেস করে আপনার কথা মতো সব কাজ করছি, আপনি আমার কাজ কখন করবেন? মণিভান্নান বলে আপনার ক্রাইম রেকর্ড অনেক ডিপ, এইভাবে নতুন পরিচয় করা সহজ না, তবে আমি ক্ষমতায় গেলে ঠিকই ব্যবস্থা করে দেব। ভূমি বলে ক্ষমতায় গেলে আবার পাল্টি খেয়ে যাবেন নাকি? ভুলেও কাজ করবেন না, আমার কাছে কিন্তু সব রেকর্ড আছে। মণিভান্নান বলে সে ইলেকশনের আগেই করতে চেষ্টা করবে। এদিকে কীর্তির কাছে মাথি নামের এক লোক আসে। তারা হোটেল চালায়, খায়, কিন্তু টাকা দেয় না, না আসল না সুদ। আবার তারা হাতে লিখে হিসেব রাখে, ডিজিটাল না। কিন্তু হোটেলের লোকেশন ভালো জায়গায়, সেটা ভেঙে শপিং মল বানালে লাভ হবে। কীর্তি বলে হাতে লিখে হিসাব রাখে, এটা আমাদের জন্য ভালো। হোটেল থাক, আপনি পারলে শেয়ার হোল্ডার হয়ে যান। এরপর আমি ভূমি দিদির সঙ্গে আলাপ করবো বাকিটা। এরপর আমরা দেখি সেই লোকটা ভূমিকে তার নতুন আইডিয়া এনে দেয়, একদম নতুন নাম, নতুন পরিচয়। তাই তারা মণিভান্নানের সাথে কাজ করলে সফলভাবে নতুন জীবন শুরু করতে পারবে। এরপর লোকটা তাকে সব প্ল্যান বলে, কিভাবে টাকা গোডাউন থেকে সরিয়ে সব স্টোরে কালকের মধ্যে পৌঁছে যাবে। এরপর ভূমি বলে এতগুলো বছর তারা আমার ক্রিমিনাল রেকর্ড মোছার নামে আমাকে দিয়ে ইলিগাল কাজ করিয়েছে। এখন মণিভান্নামকে ধরেছি আমার নতুন জীবনের সূত্রপাত করার জন্য। এরপর আমার সবকিছু তোমার হবে। আমার বাড়ি ঘর সব ছেড়ে আমি চলে যাব বিদেশে, আর যাওয়ার আগে শেষ কাজ করে যাব। এরপর দেখা যায় মাথি আরো কিছু লোক নিয়ে ভেলুর বাবার হোটেলে আসে আর তাকে ঋণ আর সুদ নেওয়ার জন্য বলে, আর তা না হলে 50% শেয়ার হোল্ডার হতে হবে। এইখানে এসে ভ্যালু বলে সে যদি 8 লাখ টাকা দেয় তাহলে কি হবে? মাথির লোক বলে সুদ 7,20,000 টাকা বছরে, বাকি 80,000 টাকা আসলে হলেও আরো 20 লাখ টাকা বাকি থাকে। পরে ভ্যালু গিয়ে তার রুম থেকে 8 লাখ টাকা বের করে এনে দেয় আর বলে আমরা আপনাদের হোটেল অন্য কাউকে দিতে চাচ্ছি না। এরপর মাথিরা চলে গেলে ভেলুর বাবা আর অন্যরা ভেলুর এমন আচরণে অনেক অবাক হয়। ভেলু কারণ ছাড়া তো কিছু করে না, এই যে টাকা দিল এরও হয়তো কারণ আছে, কিন্তু ভেলু বলে তোমাদের বিপদে কাজে আসবো না এমন নাকি? এরই মধ্যে ভেলুকে রতি কল করে আর বলে এত কল করছি, রিসিভ করছেন না কেন? আর আমরা আজই শহর ছেড়ে চলে যাব, আমার হাজবেন্ড বাইরে গেছে, 2-3 ঘন্টা পর আসবে আর আমরা চলে যাব। ভেলু তখন ছুটে যায় রতির কাছে, প্রেম যেন উতলা হয়ে উঠেছে। রতি তাকে থামিয়ে বলে হেলমেট এনেছো? ভেলু আবার দৌড়ে যায় মেডিসিন স্টোরে। তো ভ্যালু যে সুপার শপে আসে সেটা বন্ধ করে দিচ্ছিল সিকিউরিটি। তখন একদম শেষ মুহূর্তে ভ্যালু অর্ধেক শরীর ঢুকিয়ে বলে দেখেন না বলতেছি ইমার্জেন্সি, কেন আটকে দিচ্ছেন? আর পরক্ষণেই তার চোখ পড়ে মাস্ক পরা বন্দুকধারীর দিকে। এইবার সিকিউরিটি গার্ডকে বলে আগে ইশারা করতে পারলেন না? সিকিউরিটি গার্ড বলে আমি তো ইশারা করছি, আপনি বুঝেন নাই। এরপর আবার সুরসুর করে বের হতে যায়, কিন্তু মাস্ক পরা লোকরা গুলি করে তাকে ভেতরে ঢুকতে বলে। এবার সবাই যারা এখানে আটকা পড়েছে তাদের বলে আমরা একটা কাজে এসেছি, কাজ হলে চলে যাব, আপনারা জাস্ট কোঅপারেট করুন। এরই মধ্যে একজন ইমার্জেন্সি দেখালে মাস্কধারী একজন তাকে থ্রেট দেয় আর বলে কথা কানে যায় না, চুপচাপ থাকতে বলছি। আবার একটা মেয়ে উঠে বলে অন্যের জিনিস চুরি করা অপরাধ, তার কি উপার্জন করতে কষ্ট হয় না? এরকম আরো অনেক জ্ঞানের কথা বলে। সব শোনার পর তাকে আবার চুপচাপ বসতে বলা হয়। এদিকে রতি তো রোমান্টিক মুডে রেডি হয়ে বারবার রোমান্টিক মেসেজ দিচ্ছে। ভ্যালু এদিকে এক মাছধারী লোককে তার প্রবলেম খুলে বলে আর হেলমেট কেনার কথা বলে। ঘন্টা সময় যায়, 1 ঘন্টা পরে আবার সে এখানে এসেই বসে পড়বে। আবার যেহেতু ভ্যালু চেহারা দেখেনি তাই কাউকে বলারও চান্স নেই, কিন্তু তাকেও চুপচাপ বসতে বলা হয়। এত উত্তেজনা ভালো না। এদিকে অন্য টিমমেটরা বাইরে বাক্সে বাক্সে টাকা খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা টাকার বাক্সগুলো খুঁজে পায় আর সেই টাকা লুটের ঘটনা যা আমরা একদম শুরুতে দেখেছিলাম। তো যখন তারা সবাইকে অফার দেয় 5 মিনিটের জন্য স্টোরের যে কোনো মাল তারা ফ্রিতে নিতে পারবে, কেউ কিন্তু তখন নেয় না। মাস্ক পরা একজন বলে বুঝতে পারছি সততা দেখাচ্ছেন, কিন্তু একটা কথা বলি, আমরা যখন এসেছি আমরা সিসিটিভি ফুটেজ অফ করে দিয়েছি, তাই যদি কিছু চুরি হয়ও সেটা আমাদের দোষ হবে, আপনাদের না। এটা শোনার পর সবাই ছুটে যায় সব লুট করতে। 5 মিনিটেই সব খালি, সবাই লুট করে নিচ্ছে, কিন্তু ভ্যালু তো এলোমেলো করতে থাকে। তখন মাস্ক পরা একজন বলে সবার মধ্যে একমাত্র সে শখ, হেলমেট নিতে আসছিল, হেলমেটই নিয়ে যাবে। এরপর একজন নিজের হাতে প্রোটেকশন সেক্টরে গিয়ে স্ট্রবেরি ফ্লেভার তুলে দেয় তাকে। ভ্যালু সেটা নিয়ে দ্রুত চলে আসে রতির বাড়িতে। বেডরুমে গিয়ে সে দ্রুত শার্ট খুলতে থাকে। রতি তখন আই লাভ ইউ বললে ভ্যালু তাকে আই লাভ ইউ বলে, কিন্তু রতি তো সত্যিই ফিলিং শেয়ার করতে থাকে। আর এরই মধ্যে তার স্বামী চলে আসে আর দরজা নক করতে থাকে। ভ্যালুকে আলমারিতে লুকিয়ে সে দরজা খোলে। স্বামী এসে জিজ্ঞেস করে এত দেরি হয় কেন? আর সব গুছিয়ে নাও, আমরা বের হব। এরপর স্বামী বাথরুমে গেলে রতি ভ্যালুকে বের করে দিচ্ছিল, কিন্তু তাদের মধ্যে একটা কিসও হয়নি। সো পুরাটাই লস প্রজেক্ট। ভ্যালু যখন বেরিয়ে যাবে তখন দরজার কাছে একটা ব্যাগ এসে সেই মাস্ক দেখতে পায়। এরপর ভ্যালুকে তাড়াতাড়ি যেতে বলে, কিন্তু ভ্যালু দাঁড়িয়ে আছে।
এরই মধ্যে স্বামী বের হয়ে আসলে ভ্যালু আর রতির স্বামী একে অপরকে দেখতে থাকে। এবার তো রতি ভ্যালুকে তাড়াতে তাড়াতে চোর অপবাদ দেয়, কিন্তু তার স্বামী বলে, আমরা তো 1 ঘন্টা আগেই বন্ধু হয়েছি, তাই না? তুই স্ট্রবেরি ফ্লেভার কেমন লাগলো? এরপর দরজা বন্ধ করে রতির স্বামী বন্দুক নিয়ে আসে আর রতিকে বলে, এই ছেলের জন্য রিলসে নাচতিস, তাই না? আজ আমার জন্য নাচবি। এরপর রতির অনিচ্ছা সত্ত্বেও তাকে নাচতে হয়, আর এরপর বন্দুক তাক করে। তখন ভ্যালু তাকে থামতে বলে, কিন্তু লোকটা রতির বুকে গুলি করে আর সে ছিটকে পড়ে যায়, রক্তে ফ্লোর ভেসে যায়। এরপর ভ্যালুর দিকে মারতে আসে আর তখন পিছলে পড়ে মাথায় আঘাত লেগে লোকটা সেখানেই মারা যায়। ভ্যালু তো পুরো শকড, কি করবে বুঝতে পারে না। এদিকে স্টোরে এসে সব উল্টোপাল্টা দেখে আর টাকার বাক্স গায়েব দেখে ভূমি আপসেট হয়ে পড়ে। আজকেই কেন এমন হতে হলো? এখানে প্রতিটা সিসিটিভি ক্যামেরা যা দিয়ে ঢাকা ছিল সেখানে সব ক্যাপ করে একটা মেসেজ তারা পায়, এসব টাকা বড় লোকদের জন্য না। ভূমি টাকা গেছে বলে যতটা না রাগ হচ্ছে, তার থেকে বেশি রাগ হচ্ছে টাকাগুলো বেশি জ্ঞান দিচ্ছে তাই। আর এরা চাইছে তাকে উত্তেজিত করতে। উত্তেজিত হলেই তাদের ফাঁদে পা দিবে। অন্যদিকে এত টাকা পেয়ে ভ্যালু তো দিশেহারা অবস্থা। প্রয়োজনের থেকে বেশি আর বিনা পরিশ্রমের টাকা পেলে মানুষের অন্ধকার দিক বেরিয়ে আসে। রতির জন্য ভ্যালুর কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু সে তার ইমোশন কবর দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে আসে। সে ভেবেছিল টাকা তার সমাধান করবে, কিন্তু এই টাকা যে তার মৃত্যু ডেকে আনবে এটা সে বুঝতে পারে না। তো গল্পের প্রথম ভাগ শেষ হয়, কিন্তু আসল টুইস্ট বাকি আছে দ্বিতীয় ভাগে। তো এইবার ভূমির লোকেরা স্টোরের সামনে এসে জড়ো হতে থাকে। তখন ভূমি বলে, এত লোক এখানে থাকলে সন্দেহ এমনিতেই বাড়বে, এদেরকে পাঠিয়ে দাও। আমাদের টাকা যে লুট করেছে সে জানে আমরা বড় ফোর্স নামিয়ে খোঁজ করব না, আর তারাও একবারে এত টাকা নিয়ে যেতে পারবে না। তাই তারা টাকা নিয়ে পালাবার আগে আমাদের ভ্যালুকে টাকা খোঁজার আর ডাকাত দলকে বের করার তদন্তে পাঠাতে হবে। তার ব্রেন আমাদের থেকে চালু। এবার আমরা ভ্যালুকে গোসল করে ফ্রেশ হতে দেখি। ফ্রেশ হয়ে এসে সে তার পুলিশ বন্ধুকে কল করে। সে বন্ধু ছিল রতি আর তার স্বামীর মার্ডার কেসের তদন্তে। এরপর ভ্যালু যখন কথা বলে জানতে পারে রতি মার্ডার কেসে তার বন্ধু গেছে, ভ্যালু স্বীকার করে সেখানে সে ছিল। তার পুলিশ বন্ধু তো শকড হয়ে যায় আর ভ্যালুকেই খুনি ভাবে, কিন্তু ভ্যালু তাকে সবটা বলে। পুলিশ অফিসার যেন বিশ্বাস করতে পারে না, কিন্তু ভ্যালু কখনোই মিথ্যে বলে না। এরই মধ্যে পুলিশ অফিসারকে ব্যাটারি কল করে আর ব্যাটারি তাকে ভ্যালুর ব্যাপারে জিজ্ঞেস করে আর ভূমি দেখা করতে বলেছে বলে জানায়। পুলিশ অফিসার বলে ভ্যালু ফ্যামিলির প্রবলেম নিয়ে আছে, কিন্তু ব্যাটারি জোর করে বলে অর্ডার মানে অর্ডার, কোনো কথা নাই। এরপর পুলিশ অফিসার ভ্যালুকে এটা জানায়। ভ্যালু বলে তাদের স্টোরের গোডাউন থেকে বড় অ্যামাউন্টে টাকা লুট হয়েছে, আমি সেখানেও ছিলাম। পুলিশ অফিসার বলে তুমি আর কি কি করেছো তা একবারে বলো। এরপর ভ্যালু পুলিশ অফিসারকে বাড়ি আসতে বলে, আর সে এসে এতগুলো টাকা একসাথে দেখে পাগল হয়ে যায়। এক জীবনে এত টাকা সে জমাতে পারবে কিনা সন্দেহ। এইখানে এবার ভ্যালুকে ভূমির সঙ্গে দেখা করতে দেখি। ভ্যালু ধরা পড়ার ভয় করছে ঠিকই, কিন্তু তার থেকে বড় ভয় ভূমি এই ভয়ের ব্যাপারে টের পেয়ে না যায়। এরপর ভূমি তাকে বলে তাদের স্টোর থেকে কিছু জিনিস চুরি গেছে, খুঁজে দিতে পারলে তাকে ভালো অ্যামাউন্ট দেয়া হবে। ভ্যালু ভালো করে জিজ্ঞেস করে আসলে কি জিনিস। এদিকে মনিভান্নাম পার্টির লোকদের সাথে প্ল্যান করছে। মনিভান্নাম ভূমিকে ইলেকশনের ব্যাপারে কাজে লাগাতে চায়, কিন্তু অন্যরা তাকে ভ্যালুলেস ভাবে। মনিভান্নাম মনে করিয়ে দেয় যে তাদের সব নোংরা সিক্রেটসের রেকর্ড তার কাছে আছে। এদিকে ভ্যালুর মন মতো না হওয়ায় সে উঠে চলে যাচ্ছিল, কিন্তু এইবার ভূমি বলে 440 কোটি টাকা লুট হয়েছে। এইবার ভূমির সাথে ভ্যালু একা কথা বলতে চায়। এরপর ভ্যালু জিজ্ঞেস করে এত টাকা স্টোরে কেন ছিল, কারা কারা জানতো, স্টোরের কর্মচারী কারা এসেছে কারা গেছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখা লাগবে। ভ্যালু জানে সে ছাড়া ভূমি আর কাউকে দিয়েই এই কাজ করাতে ভরসা পাবে না। এদিকে মনিভান্নাম চিন্তা করে ভূমির তামিলনাড়ুতে অনেক স্টোর আছে আর সেখানে নেতারা তাদের অবৈধ টাকা রাখতে পারবে, এই জন্য ভূমিকে হাতে রাখতে হবে। এরপর বাইকে করে বাড়ি থেকে যেতে যেতে ভ্যালু ভাবে ভূমি চাইলে পুলিশ ফোর্স নামিয়ে দিতে পারত, কিন্তু সে নিয়েছে এক এসআই আর এক ডিটেকটিভকে, মানে তার প্রবলেম এদের থেকেও বেশি। এখন ভ্যালুর 3টা প্রবলেম। এক, এই টাকা লুট করা দলকে খুঁজে বের করা, তার কাছে যে টাকা আছে এই ব্যাপারে ভূমির মুখোমুখি হওয়া, এবং সর্বশেষ রতিয়া তার স্বামীর মার্ডার কেস, যেটা এক হেলমেট কেনা থেকে শুরু বলা যায়। তো টিভিতে ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর রতিয়া তার স্বামীর মার্ডার কেস নিয়ে নিউজের পর নিউজ আসে। এইখানে রতির অ্যাফেয়ারের দিক দেখানো হয় বেশি করে, কারণ তার অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল। তো এখানে কেস থেকে বের হতে ভ্যালু তার সেই ডিসি ক্লায়েন্টকে টাকা দিয়ে রতি মার্ডার কেস থেকে নিজেকে আলাদা করে ফেলে। এদিকে ভ্যালু পুলিশ অফিসার আর আরেকজন আলাপ করতে থাকে এই 440 কোটি টাকা ভূমি একাই কিভাবে ইনকাম করলো, নিশ্চিত অন্য কিছু আছে। তখন কথায় কথায় মনিভান্নামের নাম আসে আর আলাপের মধ্যে বের হয় যে এটা মনিভান্নামের নির্বাচনের জন্য রাখা টাকা ছিল। পুরো মাথা হ্যাং করা ক্যালকুলেশন। তো এরপর পুলিশ অফিসার বলে তার একটা প্ল্যান আছে, তারা ভূমিকেই টাকা দিয়ে বলতে পারে এটাই পেয়েছে, আর পাবে না। এতে তো কিছু টাকা হলেও দেবে, তাই ভাগ করে নেব আমরা। কিন্তু ভ্যালু বলে এরপর তারা আরেকজনকে কাজে লাগাবে, সে এসে আমাদের এই টাকার সম্পর্ক বের করবে, আর তখন আমরাই ফেঁসে যাব। পরের দিন ভ্যালু তার টিমের হ্যাকারকে সিসিটিভি ফুটেজ হ্যাক করে বের করতে বলে ভূমি স্টোরের আশেপাশের, আর টাইম অনুযায়ী ফুটেজ বের করতে বলে।
হ্যাকার বলে, এটা করতে পারলে আমার লাইফ সেট হয়ে যাবে, আমরা ভূমি থেকে ভালো অ্যামাউন্ট দাবি করতে পারবো, কিন্তু তার আগে আমাদের ভূমি মানিভান্নাম আর এই লুট করা দলের সম্পর্কে খুঁজে বের করতে হবে। এর জন্য তারা যায় ভূমির স্টোরের ওয়াইফাই চেক করতে। সেখানে থেকে মনিভান্নাম সহ অন্য নেতাদের সাথে ভূমির মেয়েদের গোপন সম্পর্কের সিসিটিভি ফুটেজ পেয়ে যায়। এগুলো দিয়ে তাদের কাবু করা যাবে বলে ভ্যালু টিম মনে করে, কিন্তু এইবার লাগবে মনিভান্নামের ব্যক্তিগত পলিটিক্যাল হিস্ট্রি। তো তারা এবার মনিভান্নামের আগের পার্টির লোকেদের কাছে যায়। বর্তমান দলের আগে মনিভান্নাম তাদের সাথে ছিল। সেখান থেকে জানতে পারে মনিভান্নাম একবার চিফ গেস্ট হয়ে একটা মহিলা জেলে যায়, আর সেখানে কেউ তাকে ছুরিকাঘাত করে। একটা সিম্প্যাথি সে পায়। এবার ভ্যালুর সামনে আসে এই কাহিনী নিয়ে আবার অরুণ নামের একজন বই লিখেছিল, আর এই অ্যাটাক অরুণ একসময় ভ্যালুর ক্লায়েন্টের অপোজিশন পার্টি ছিল। এইবার ভ্যালু যায় অরুণদের কাছে। অরুণ তার দুঃখের কথা বলে, সেই বই লিখে জেলে গেল, কিন্তু তার বইতে এমন কিছুই ছিল না। এরপর সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে একজনকে পেল, ভ্যালু তাকেও সরিয়ে দিল। এইবার এখানে একটা অ্যাসিস্ট্যান্ট দেখে ভ্যালু তার দিকে তাকালে অরুণ বলে, এর বেতন দিতেও হিমশিম খেতে হয়। ভ্যালু বলে, আমি সব জানি, আমাকে বলতে হবে না। এরপর অরুণদের সাথে টুকটাক কথা বলে উঠে যাচ্ছিল, তখন অরুণ আরেকজনের কথা বলে যে জেলে ছুরি মারার কেসে আরো ডিটেলস বলতে পারবে। তখনকার এসপি ম্যাডাম হয়তো ভ্যালুর সঙ্গে সব শেয়ার করতে নাও পারে, আবার না চেনার অভিনয় করতে পারে। অরুণ শুধু ভ্যালুকে একটা লাইন দেখিয়ে দিল, কারণ সে চায় ভ্যালু যেন অরুণের ক্রাইম রেকর্ড ক্লিন করে দেয়। এবার আবার 2012 সালের সেই জেলের ঘটনা দেখি, যেখানে জেলে বসে পড়াশোনা করা ট্যালেন্ট মেয়েদের তাদের ডিগ্রির জন্য পুরস্কার দেওয়া হবে। প্রধান অতিথি মনিভান্নাম। এইখানে একজন আসামি ছিল যে ভাইকে খুন করার অপরাধে জেলে যায়, ভর প্রভালক্ষ্মী, আর এই ছিল আসপে ভূমি। এরপর ভূমি আরেক আসামি গায়ত্রীর সঙ্গে প্ল্যান করে আর তাকে দিয়ে ভিড়ের মধ্যে মনিভান্নামকে ছুরি মারায়। এমনই মনিভান্নামের একটা কেস ছিল যার জন্য তাকে 3 বছর জেল খাটতে হয়, কিন্তু এই ঘটনার পরেও সেটাও পিছিয়ে যাবে, আর ক্ষমতায় থাকা দল মনিভান্নামের বিরুদ্ধে স্টেপ নিতে ভয় পাবে। ভূমি তাকে তার নতুন করে দল গড়ার পথ দেখিয়ে দেয়, আর যখন সে উন্নতি করবে তখন যেন ভূমিকে না ভোলে। এরপর মনিভান্নাম নিজের উকিল দিয়ে ভূমির জামিন করায়, আর তার জন্য মনিভান্নাম আজকের দিনে আসতে পেরেছে। সব জানার পরে ভ্যালু এবার ভূমির কাছে যায়। সব সিক্রেট যেহেতু সে জেনে গেছে, তাই এবার ভাবে ভূমিকে আরো ভয় দেখিয়ে টাকা আদায় করবে। এমনকি ভূমিকে তার আগের নাম মনে করিয়ে দিয়ে ঠান্ডা হুমকিও দিয়ে যায়। ভূমিকে সে বলে, আপনি এখন বিপদে আছেন, কিন্তু আসলে কে বিপদে আছে? এরপর ভ্যালু যখন বেরিয়ে আসে নিজের বাড়ির দিকে যায়, তখন তার শ্বশুর জানায় দিয়া মিসিং। কে যেন তাকে নিয়ে গেছে স্কুল থেকে। ভ্যালু যদি না নেয় তাহলে কে নিয়েছে? এরপরই ভ্যালুর কাছে আসে ভূমির কল, আর সেখানে ভিডিও কলে দেখা যায় দিয়া তাদের কাছে। তার ভূমি উল্টো এবার দিয়াকে দিয়ে ভয় দেখায়। যেহেতু ভূমি দাড়ি পাচার করে, এই জন্য ভ্যালু ভয় পেয়ে দ্রুত ভূমির বাড়িতে আসে। দিয়া তো অনেক হ্যাপি ছিল, আর বাচ্চা মানুষকে ভূমি ভালো হ্যান্ডেল করতে পারে। এরপর ভূমি তো ভ্যালুর কাছে এসে বলে, এবার কে বিপদে আছে সেটা ভালো করে দেখে নাও। যদি কাজ করতে না পারো আর উল্টোপাল্টা করো, আর কোনোদিন দিয়াকে দেখতে পাবে না। ওকে আমি মারবো না, কিন্তু কি করব তা ভালো করেই জানো। এরপর ভ্যালু দিয়াকে নিয়ে চলে যায়, কিন্তু তার মধ্যে ভয় রয়েই যায়। পরদিন আবার নেতাদের গোপন ভিডিও তাদের বউ প্রেমিকার কাছে চলে যায়। সংসারে অশান্তি, আর তার উপর ইলেকশনের টাকাও লুট হয়ে গেছে। মনিভান্নাম তো ভূমির কাছে গিয়ে রাগ ছাড়ে, এইসব কিভাবে হলো, কারা করলো, আর কেনই বা ভিডিওগুলো রাখা হয়েছে। এর উত্তর না দিলে কড়া শাস্তি দেওয়া হবে। কিন্তু ভূমি বলে, টাকা ঠিকই পৌঁছে যাবে, আর এই টাকা খরচ করলে ধরা পড়ে যাবে, টাকায় সিল আছে। তো মনিভান্নাম 10 দিন সময় দেয় ভূমিকে, আর ওইদিকে তো নেতাকর্মীদের চাপ আছেই। দিয়ার জন্মদিনে ভ্যালু মন খারাপ করেছিল। শ্বশুর ভাবে তাদের কথা বা আচরণের জন্য ভ্যালু এমন করেছে, কিন্তু ভ্যালু বলে অন্য কারণ আছে। এরপর তারা গ্রুপ ফটো তুলতে গিয়ে দিয়াকে না পেয়ে ভ্যালু রুমে এসে দেখে ভূমি আর ব্যাটারি এসেছে। ভ্যালু আবার ঘাবড়ে যায়। বাচ্চাদের সরিয়ে দিয়ে ভ্যালুকে ভূমি ভালো করে বুঝিয়ে বলে। এটাও বলে যে সিসিটিভি ফুটেজ লিক করেছে যে ভ্যালু, এটাও তুমি জানতে পেরেছো, তাই 3 দিনের মধ্যে কাজ শেষ করে আর এসব ফুটেজ জমা দিয়ে যাবে, তাহলে তো বুঝতে পারছো দিয়ার কি হবে। এরপর ভূমি আর ব্যাটারি চলে যায়। গাড়িতে যেতে যেতে তারা আলাপ করতে থাকে, আর ভ্যালুর চোখে মুখে যে ভয়, সেটা ভূমি অনেক এনজয় করে, আর এই ভয় দিয়েই কাজ করিয়ে নিতে হবে তাকে। এরপর ভ্যালুরাই মাস্ক নিয়ে রিসার্চ শুরু করে, কারাই মাস্ক বানিয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তারা পায় না। এরই মধ্যে চন্দ্র নামের একজনকে দেখা যায়, আর সেও ওই ডাকাত দলেরই একজন। তার কাছে 1 বাক্স টাকা ছিল। সে তার বউকে নিষেধ করে এগুলো খরচ করতে, কিন্তু পরবর্তীতে সে লুকিয়ে খরচ করতে শুরু করে। শাড়ি, গয়না, পার্টি, অনলাইন অর্ডার, অনেক কিছু করে। এত টাকা দেখে মানুষ তো এমনিতেই পাগল হয়ে যাওয়ার কথা। এদিকে মাছি বারবার টাকা চেয়ে যাচ্ছে, ইন্টারেস্ট বাড়িয়ে যাচ্ছে, ভ্যালুর বাবাকে অপমান করছে। সে মাতাল হয়ে রাস্তায় পড়ে আছে। এইসব দেখে ভ্যালু তার টাকা থেকে তার বাবাকে দিয়ে ঋণ শোধ করে, তবে সে চেকে টাকা দেওয়ার জন্য বলে দিয়েছিল। তো এদিকে 2 সপ্তাহ ধরে খুঁজে যখন ভ্যালুরা সন্ধান পায় না, তখন এক বৃদ্ধ লোক এসে বলে সে সন্ধান দিতে পারবে। এরপর টাকা ঘুষ দিয়ে ভ্যালু আর পুলিশ অফিসার তার সাথে যায়। তার ছেলে কাশি আর তার সহকারী এটা বানিয়েছিল। এইখান থেকে ভ্যালুরা আধির সন্ধান পায়। আধি ভালো ক্রিকেট খেলে, তাই প্রথমে তাকে খাওয়ায়,
ক্রিকেটের ব্যাপারে ফিচার নিয়ে লোভ দেখায়। এরপর একটা লিঙ্ক দেয় যেখানে ফর্ম ফিল আপ করে জমা দিলে তাদের বড় ক্রিকেট টিম হওয়ার চান্স আছে। এরপর খাওয়া দাওয়া শেষে আদিকে একা ডেকে এই মাস্ক নিয়ে প্রশ্ন করা হয়। আদি তো অন্যের দায় দেখায় আর এক পর্যায়ে তারা সবাই মিলে মারতে শুরু করে ভ্যালুকে। ভ্যালু উল্টো তাদেরকে মারতে থাকে। দুই পক্ষের মারামারির এক পর্যায়ে আধি আবার ভ্যালুকে দৌড় দিয়ে এলাকাবাসীর মার খাওয়ায় আর তাদের সাথে ভ্যালু ফাইট করে, কিন্তু শেষ পর্যন্ত আধি পালিয়ে যেতে সক্ষম হয়। আধি আবার চৌধুরীর ছেলে, আর আধির নাম করে তাদের বাসায় একটা কাপড় পার্সেল আসে। এটা কে দিল তারা তা জানে না, তারাও অর্ডার করেনি, কিন্তু লোভে পড়ে রেখে গেছে। এরপর আধি গিয়ে চন্দ্রুকে ভ্যালুর আসার ব্যাপারে জানায়। চন্দ্র বাড়িতে গিয়ে বাকিদের সতর্ক করতে চায়, আর ভ্যালু তাও তার টিম নিয়ে তাদের উপর নজর রাখছিল, তাই এইবার ফলো করে। চন্দ্র বাড়ি গিয়ে হঠাৎ বউয়ের গোপন গয়না দেখে ফেলে আর এ নিয়ে ঝামেলা শুরু করে। এইখানে তাদের টিমের আরো দুজন আসে আর এটা নিয়ে তারা আরো বড় বিপদের আশঙ্কা করে। অন্যদিকে ভ্যালু আধির সামনে এসে বলে ফরমে অ্যাড্রেস দেওয়ার জন্য ধন্যবাদ। এইবার তো আধি চন্দ্রকে সতর্ক করে। ভ্যালু আর তার দল তাদের তাড়া করতে থাকে। চন্দ্র পালিয়ে যায়, কিন্তু বাকিরা ধরা পড়ে। পরে চন্দ্রকেও সেখানে আসতে হয়। এইবার ভ্যালু তাকে পিস্তলের ভয় দেখায়, ফাঁকা ফায়ার করে আতঙ্ক সৃষ্টি করে সত্য বের করে। মনিবান্নাম নাকি তার সাথে হসপিটাল ফান্ড নিলাম টাকা নিয়ে স্ক্যাম করেছিল, টাকা দেবে বলেও দেয়নি, তাই প্রতিশোধ নিতে সে এই কাজ করেছে। এইটা তো অর্ধেক গল্প। তখন ভ্যালু পুরো গল্পটা জানতে চায়। এইবার সে সবাইকে খাবার ব্যবস্থা করে আর সব খুলে বলে মনিবান্নাম যদি তাদের ধরতে পারে তবে তাদের ফ্যামিলিকে শেষ করে দেবে, তাই তারা যেন ভ্যালুকে টাকাগুলো পেতে সাহায্য করে। এইখানে ভ্যালুর উকিল বন্ধু মনিবান্নামের অনেক স্ক্যাম কেসের ফাইল নিয়ে এক এক করে নাম পড়ছিল। অনেকগুলো কেসই তাদের কাছে আসে। আবার কালকে রিয়েল এস্টেট স্ক্যাম নিয়েও শুনানি আছে। তার জন্য উকিল চলেই যাচ্ছিল, কিন্তু ভ্যালু তখন চন্দ্রুর রিয়াকশন দেখে বুঝে যায় কাহিনী আছে, তাই সে উকিলকে থামিয়ে চন্দ্রকে জিজ্ঞেস করে। প্রথমে রাজি না হলেও পরে সে বলতে শুরু করে রাধা হাউজিং ইয়ার, এইখানে 66টা পরিবার ছিল, আর এক সময় এখানে সবকিছু ভেঙে বড় বড় বিল্ডিং করার প্রজেক্ট আসে। কোম্পানি তাদের ভালো করে বসবাস করার সুযোগের স্বপ্ন দেখায়। অবশেষে তাদের জায়গায় কাজ বন্ধক রেখে ঋণ নিয়ে পালিয়ে যায় বিদেশে। আর এই পরিবারগুলো হয় ঘর ছাড়া, কারণ তাদের কাগজ তো বন্ধক দেয়া, মানে জমি আর তাদের নেই। আর এটা ছিল মনিভান নামের একটি স্ক্যাম। এরপর সে এমএলএ হয়, অনেক ইনকাম করে, কিন্তু এই 66 পরিবারের কিছুই হয় না। এরপর তারা কোর্টে ঘুরতে ঘুরতে কিছু সিনিয়র সিটিজেন মারাও যায়, কিন্তু তারা লড়াই থামায় না। সেই সূত্র ধরে কাল তাদের শুনানি। ভ্যালু সেখানে যায় আর সেই সব অসহায় লোকদেরকে দেখে। উকিল তাদেরকে বলে দেয় কাজ হবে না। আহাজারি করতে করতে একজন তো মারাও যায় সেই জমির পাশেই। পরে শুনানি শেষে ভ্যালু তাদেরকে ছেড়ে দেয়। পুলিশ অফিসার জিজ্ঞেস করে এত কষ্ট করে তাদের ধরেছেন, কিন্তু এভাবে ছেড়ে দিলেন কেন? ভূমিকে কি বলবে? ভ্যালু এরপর ভূমির কাছে যায় আর বলে 8 জন ছিল, একজন মারা গেছে আর ভাগের একটা টাকা বাকি টাকা 2 দিনে খুঁজে বের করবে। এরপর ভ্যালু যখন গাড়ি করে পুলিশ অফিসারের সাথে যাচ্ছিল তখন পুলিশ অফিসার জিজ্ঞেস করে বাকি টাকা কই পাবে? ভ্যালু বলে সেই টাকা নাই, খরচ হয়ে গেছে, তারা ডেড এন্ডে আছে। এরপর ভ্যালুর কাছে মাথির কল আসে আর মাথি জানায় তার বাবা নাকি ক্যাশে সব ঋণ শোধ করে দিয়েছে, আর সেই টাকা ব্যাটারি নিয়ে চিরে ফেলেছে কিসের টাকা। এইবার তো ভ্যালু কল করে আর তার বাবাকে গালাগালি করতে থাকে, আর তখনই তাদের বাড়িতে ব্যাটারি চলে আসে। এবার ব্যাটারি ভ্যালু আর পুলিশ অফিসারকে বন্দি করে। ভ্যালু ভেবেছিল ব্যাটারির বাবাকে ভূমি মেরেছে বললে ব্যাটারির হয়তো ইমোশনাল হবে, কিন্তু এসব তো ব্যাটারি করতেই বলছিল। এরপর ভ্যালুকে রেখে পুলিশ অফিসারকে ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার পথে তাকে গুলি করা হয়। ভ্যালু ছুটে গিয়েও তাকে বাঁচাতে পারে না, ধরা পড়ে ভূমির হাতে। ভূমি এবার টাকার কথা জিজ্ঞেস করে আর ভ্যালু বলে খরচ হয়ে গেছে, যারা নিয়েছে তারাই খরচ করেছে, মিডল ক্লাস মানুষ। এইবার তো ভ্যালুকেই শেষ করতে যায় ভূমি, কিন্তু তখন আসে তার শ্বশুর আর শ্বশুর বলে এই টাকা লুট করার পেছনে ভ্যালুর কোনো হাত নেই, সব তার শ্বশুর সুরন্দম আর তার টিমের কাজ। এখানে আমরা জানি সেই 66 পরিবারের মধ্যে সুরন্দম ছিল আর ভ্যালুও তাকে এদের সাথেই দেখেছিল। ভ্যালু তাদের বিভিন্ন প্ল্যানেও সাথে ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তো এখন ভূমি ভাবে যে টাকা ফেরত দিয়ে ভ্যালুকে নিতে এসেছে, কিন্তু সে এসেছে সবাইকে মেরে ভ্যালুকে নিয়ে যেতে। প্রথমে ভূমি ব্যাটারি ভাবে বুড়ো মজা করছে, কিন্তু পরে সেই মাছ পড়া লোকেরা এসে এক এক করে গুলি করে সবাইকে মারতে থাকে। এক এক করে সবাই ভূমির সামনে মারা যায় দেখে এক পর্যায়ে ভূমিও বেরিয়ে আসে, আর তখন তাকে সবাই গুলি করে শেষ করে আর আহত পুলিশ অফিসার আর ভ্যালুকে নিয়ে আসে। পরের দৃশ্যে ভ্যালু তার শ্বশুরকে জিজ্ঞেস করে সবার ভাগ দেয়া হয়েছে কিনা। শ্বশুর জানে সব হয়েছে, কিন্তু শ্বশুর এখানে রতি আর ভ্যালুর কেস ধরে ফেলে। হয়তো জানে না রতি মারা গেছে, কিন্তু ভাবে রতিকে নিয়ে তার মেয়ের জামাই সুখী থাক। এরই মধ্যে মনুবান্দাম ফোন করে আর ভ্যালুর শ্বশুরের কাছে ক্ষমা চায় আর তাদের 66 পরিবারের ঘরের ব্যবস্থা করে দেবে বলে, কারণ ভ্যালু আগেই গিয়ে মনিবান্দামকে ব্ল্যাকমেল করে এসেছে তার ভিডিও ফাঁস করে দেবে বলে। নিজে দাঁড়িয়ে থেকে মনিবান্দাম সেই বিল্ডিংয়ের উদ্বোধন করে। ভ্যালু খুশি, তার শ্বশুরও খুশি, সবাই খুশি। শেষে ভ্যালু বলে সবাই ফ্ল্যাটের চাবি পেলে এই ভিডিও স্টক ডিলিট করে দেবে। আর এখানেই শেষ হয় এই অসাধারণ থ্রিলার মুভিটি। মুভিটি আসলেই অসাধারণ ছিল কিনা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয়জনেরা, আমি সাইফ আপনাকে গল্পটি শোনাচ্ছিলাম। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভি নিয়ে।
ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।